জুলাইয়ে বর্ধমান থেকে গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডল। অগাস্টে হাবড়া থেকে জালে পাকিস্তানি গুপ্তচর সংস্থার এজেন্ট রানা রৌফ। সরকারি আইনজীবীর দাবি, হামিমের মোবাইল ফোনে পাওয়া তথ্যের সূত্র ধরেই খোঁজ মিলেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থার এজেন্টের। এসটিএফ এর দাবি, হামিম মণ্ডলের সঙ্গে রানা রৌফের কোনো যোগ নেই। এসটিএফ সূত্রে দাবি, ভারতের সেনা, নৌসেনা এবং রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আইএসআই কে পাচার করেছে পাকিস্তানি সন্ত্রাসী রৌফ। পাকিস্তানের ফয়সালাবাদের রানা রৌফ ভারতে ঢুকে ওয়াহাব আলম, কিন্তু নাম পরিচয় ভাঁড়িয়েও পার পেল না সে। মঙ্গলবার গভীর রাতে উত্তর 24 পরগনার হাবড়ার চোংদা থেকে বেঙ্গল এসটিএফ এর জালে রানা রৌফ। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইকে তথ্য পাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসটিএফ সূত্রে দাবি, পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে পালানোর চেষ্টায় ছিল রানা। তার আগেই মঙ্গলবার রাতে ধরা পড়েছে সে। যশোর রোড ব্যবহার করে বাংলাদেশ বর্ডার বেনাপোল থেকে বাংলাদেশে প্রবেশ করার এবং কাঠমান্ডুতে যাওয়ার এদের একটা উদ্দেশ্য ছিল। এসটিএফ এদেরকে অ্যারেস্ট করে 14 দিনের পিসি চাইছে, 14 দিনের পিসি লার্নেট কোর্ট অ্যালাউ করেছেন। পাকিস্তানি যে ডকুমেন্ট আছে তার কিছু ডকুমেন্ট এরা ডিলিট করে দিয়েছে, মোবাইল ডাটা, কিছু কমিউনিকেশন, ঠিক আছে, বিভিন্ন চ্যাট, এইগুলো কিছু পাওয়া গেছে, যেগুলো তদন্তের সাথে এখনই বাইরে না আসাই শ্রেয়। গত মাসে বর্ধমান থেকে জঙ্গি হামিম মণ্ডলকে গ্রেফতার করে এসটিএফ। বুধবার বারাসাত আদালতে সরকারি আইনজীবী জানান, হামিমের ফোনের সূত্র ধরেই পাকিস্তানি রানা রৌফের খোঁজ মিলেছে। হামিম গ্রেফতার হওয়ার খবর পেতেই বাংলাদেশে পালানোর ছক কষে রানা। এদের সাথে একটা যোগসূত্র পাওয়া গেছে কিছু মোবাইল নাম্বারের ভিত্তিতে। এদের মোবাইল নাম্বারটাই এই রানা রৌফ এদের কাছে পাওয়া গেছে, এদের মোবাইল থেকে মোবাইল নাম্বার সূত্র ধরেই এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এসটিএফ এর দাবি, হামিম মডিউলের সঙ্গে রানা রৌফ মডিউলের কোনো যোগ নেই। এসটিএফ সূত্রে খবর, 2012-এ নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢোকে রৌফ। বিহারের পাটনা হয়ে সে পৌঁছয় পশ্চিমবঙ্গে। হামিমের মতো সেও প্রথমে ঘাঁটি গাড়ে হাওড়ায়। গোয়েন্দা সূত্রে খবর, হাওড়ায় থাকার সময় তপসিয়ার বাসিন্দা মোহাম্মদ ইজাজের সঙ্গে পরিচয় হয় রানা রৌফের। তারপর সময় মতো ঠিকানা বদল। এসটিএফ সূত্রে দাবি, ইজাজের মাধ্যমেই তপসিয়ায় নতুন ঠিকানায় থাকতে শুরু করে রানা রৌফ। 2012 থেকে রৌফকে ভারতে ভোটার ও আধার কার্ড তৈরিতে সাহায্য করে ইজাজ। তপসিয়া থেকে ওই যুবককেও গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তপসিয়ার সেকেন্ড লেনে, এবং এই যে ঘর দেখতে পাচ্ছেন, এই ঘর হচ্ছে সেই ইজাজ আলমের। আপাতত বাড়িতে কেউ নেই এবং বাড়িতে যিনি রয়েছেন তিনি কথা বলতে চান না বলেই জানিয়েছেন। তবে এই বাড়ি থেকেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে ইজাজ আলমকে। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, রানা রৌফের ফোন থেকে ভারতীয় সেনা, নৌসেনা এবং রেলের গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে। সেনা ক্যাম্পের একাধিক ছবি সে আইএসআই কে পাঠিয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। তাই বড় প্রশ্ন, স্বাধীনতার মাসে কি নাশকতার কোনো ছক ছিল রৌফদের? তাকে জেরা করে সেটাই জানতে চাইছেন গোয়েন্দারা। পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন সবাই তারা প্রস্তুত, এইরকম নাশকতার ছক আমরা ভেঙে দেব। গোয়েন্দা সূত্রে খবর, 2012-এ তপসিয়ায় ঘাঁটি গাড়ে রৌফ। এর মধ্যে বেশ কয়েকবার নেপাল গিয়েছে সে। কলকাতা, বনগাঁ সহ একাধিক এলাকাতেও যাতায়াত ছিল তার। এসটিএফ সূত্রে দাবি, বেশ কয়েকজনের মগজ ধোলাই করে সন্ত্রাসের নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টায় ছিল রৌফ। পালাবদলের বাংলায় জঙ্গি নেটওয়ার্ক, গোপন মডিউল ভেঙে গুঁড়িয়ে দিতে তৎপর প্রশাসন। সেটা বুঝেই কি মঙ্গলবার বাংলাদেশে পালানোর ফন্দি এঁটেছিল পাকিস্তানি জঙ্গি রানা রৌফ? ইজাজ ছাড়া আর কত দূর ছড়িয়েছিল রৌফের নেটওয়ার্ক? উত্তরের খোঁজে তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। তৃণমূল জামানায় জঙ্গিদের সেফ হেভেন বাংলা। আগের জামানায় পুলিশকে কাজ করতে দেওয়া হতো না। পালাবদলে সক্রিয় পুলিশ, এসটিএফ দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
এগুলো কন্টিনিউয়াস হতো, এটা সেফ প্যাসেজ ছিল বাংলাদেশ থেকে যাতায়াত করার। বাংলাদেশ তো জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে, তারা পশ্চিমবঙ্গকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করত। আগে বাইরের রাজ্যের পুলিশ এসে এগুলো অ্যাকশন নিত, এনআইএ নিত, এসটিএফ কাশ্মীর নিত, এসটিএফ আসাম নিত। পশ্চিমবঙ্গের পুলিশকে করতে দেওয়া হতো না, এরা কম্পিটেন্ট পুলিশ। এখন পশ্চিমবঙ্গ পুলিশকে করতে দেওয়া হচ্ছে, তাই আপনাদের সামনে এগুলো আসছে এবং এই ক্র্যাকডাউনের কাজ চলবে, কন্টিনিউ চালানো হবে এবং কঠোরভাবেই এটা চলবে। 14 বছর কলকাতায় বসবাস পাক জঙ্গির, কিভাবে হাতে জাল নথি? জঙ্গিদের সেফ হেভেন ছিল বাংলা, বদলের বাংলায় জঙ্গি আউট। চোদ্দ বছর ধরে পাকিস্তানের একজন বাসিন্দা, সে কলকাতার তপসিয়ায় নাম ভারিয়ে নকল নাম নিয়ে নকল পরিচয়পত্র তৈরি করে ঘাঁটি গেড়ে রয়েছে। সে এখানে কাঠমিস্ত্রির কাজ করছে, সে এখানে ঘুরছে ফিরছে, খাচ্ছে যাচ্ছে, এবং অভিযোগ যেটা এসটিএফ এর দাবি সেটা হচ্ছে যে সে নাকি এখানকার নানা সেন্সিটিভ তথ্য বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে রেল, ডিফেন্স মানে প্রতিরক্ষা এই সমস্ত সেক্টর থেকে সেন্সিটিভ তথ্য পাচার করার চেষ্টা করছিল আইএসআইকে, মানে পাকিস্তানি গুপ্তচর সংস্থাকে। যা দেখে মানে অনেকেরই মনে পড়ে যাচ্ছে ধুরন্ধর সিনেমার কথা, মানে এ যেন হচ্ছে পাকিস্তানের ধুরন্ধর যে কলকাতায় রয়েছে নকল নাম নিয়ে, নকল পরিচয় নিয়ে। এরা কিন্তু কেউ একা থাকে না, এদের নেটওয়ার্ক থাকে। এদের একজন পাকিস্তানে থাকে, সে হ্যান্ডলার, সে এখানে থাকে। এদের আরো 3-4 জন বা আরো নানা স্তরের নানা ধরনের নেটওয়ার্ক থাকে যাদের মাধ্যমে এরা কাজ করে। আশ্রয় দেওয়ার কাজে হেল্প করেছিল, তাকে অ্যারেস্ট করেছে পুলিশ। এবং এইবার এই পাকিস্তানের রানা রউফ, একে অ্যারেস্ট করার পরে এখন গোয়েন্দারা খুঁজছেন আর কোন কোন চর বন্ধু যারা এখানে ছড়িয়ে রয়েছেন, জাল বিস্তার করে রয়েছে, তাদেরও এখন গোয়েন্দারা খুঁজছে। 14 বছর ধরে এখানে রয়েছে, সে নেপাল হয়ে বিহার হয়ে তারপর বাংলায় ঢুকেছিল। সেই লোকটির কাছে আধার কার্ড এবং ভোটার কার্ড রয়েছে, অবশ্যই যা জাল। এবার এই নথি সে পেল কোথা থেকে? এটা বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। ইজাজ বলে যাকে পুলিশ বেঙ্গল এসটিএফ অ্যারেস্ট করেছে, তার থ্রু দিয়েই, তার মাধ্যমেই, মানে স্থানীয় তপসিয়ার একজন লোকাল একজন বাসিন্দা, তার থ্রু দিয়েই কিন্তু এই আধার এবং ভোটার কার্ড রানা রউফের হাতে এসেছিল। এই আধার কার্ড এবং ভোটার কার্ডকে মিসইউজ করে সে ভারতের যে গোপন তথ্য আছে প্রতিরক্ষা সংক্রান্ত, সেনা সংক্রান্ত, অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের যে গতিবিধি, সেই সমস্ত কিছু তার কাছে হাতের মুঠোয় চলে আসছে এবং খুব সহজে সেগুলো পাচার হয়ে যাচ্ছে পাকিস্তানে। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে এই অভিযোগ করে আসছে যে পশ্চিমবঙ্গে জাল নথি তৈরি করা, মানে সরকারি পরিচয়পত্র তৈরি করা একদম মুড়ি মুরগির মতো তৈরি হচ্ছে। সীমান্ত পেরিয়ে মানে অনুপ্রবেশকারীরা এখানে ঢুকছে এবং মনের মতো নথি তৈরি করছে। তার কারণটাই হচ্ছে যে ফেলো করি মাখো তেল, টাকা ফেললেই জিনিস পাওয়া যায় যদি ঠিকঠাক কন্ট্যাক্টস আপনার কাছে থাকে। ধরুন কোনো বাংলাদেশি সে ভারতে ঢুকতে চায় সীমান্ত পেরিয়ে, সে মানে সীমান্ত ক্রস করার আগে, পেরোনোর আগে সে ফোন করছে ভারতে তার এজেন্টকে, বাংলা তার এজেন্টকে ফোন করছে। সেই এজেন্ট নকল ঠিকানা, নকল বাবা মার পরিচয়, নকল নাম এইসব দিয়ে সে নথি বানিয়ে নিচ্ছে এবং সেই অনুপ্রবেশকারী যখন বাংলায় ঢুকছে বা ভারতে ঢুকছে তখন তার হাতে ওই রেডি একদম তৈরি করা নথি হাতে চলে আসছে। এবার সেই নথি নিয়ে সে পশ্চিমবঙ্গে পাকাপাকিভাবে থাকছে, ভারতের অন্য কোথাও কাজ করতে যেতে পারে, সে বিদেশেও চলে যেতে পারে। এবং যখন এসআইআর হচ্ছে তখন আমরা পশ্চিমবঙ্গের যে সমস্ত সীমান্ত এলাকাগুলো আছে, হাকিমপুর হতে পারে, স্বরূপনগর হতে পারে, এই সমস্ত সীমান্ত এলাকাগুলো থেকে আমরা এরকম প্রচুর অনুপ্রবেশকারীকে ফেরত যেতে দেখেছি যাদের কাছে নথি আছে। তারা স্বীকারও করছে যে হ্যাঁ তারা জাল নথি বানিয়েছে। ভোটার কার্ডও ছিল 2024 ভোট দিয়েছি। পাড়ার দাদারাই যে একটু হেল্প করে। কোন পার্টি? তখন তো পার্টি তো কংগ্রেস ছিল, সিপিএম ছিল, তৃণমূল ছিল। আধার কার্ড ভোটার কার্ড হয়ে এলো নষ্ট হয়ে গেছে। কারা করে দিয়েছিল? ও অনলাইন নিতে। কতদিন আগে এসেছিলেন? এসেছি 4-5 বছর হয়েছে। আধার কার্ড হয়নি? হয়েছিল, অনেক আছে, নষ্ট হয়ে গেছে। আসামে যখন কিছুদিন আগে বিধানসভা ইলেকশন হলো, তখন প্রিয়াঙ্কা দি, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তখন তার মুখে বারবার মিয়ারদের কথা শোনা যাচ্ছিল। এই মিয়ারা অ্যাকচুয়ালি কারা? এই মিয়ারা কোত্থেকে এলো? মিয়া বস্তি কিভাবে তৈরি হলো আসামের বিভিন্ন জায়গায়? ডেমোগ্রাফি কিভাবে বদলে যাচ্ছে? এই বিতর্কটার মধ্যে দিয়ে যখন আমরা দেখলাম
যে আসাম থেকে বাংলাদেশিরা যারা অনুপ্রবেশ করছে আসামে, তারা বাংলাদেশ থেকে এসে এই পারে এসে কাউকে বিয়ে করছে এবং সেখানকার নাগরিক হয়ে থেকে যাচ্ছে। এইভাবে যখন ধীরে ধীরে বসতিটা বড় হলো, সেটাকেই আমরা বলছি মিয়া বস্তি, সেটার নামকরণ হয়ে গেল মিয়া বস্তি। ঠিক একই রকমভাবে কাকদ্বীপে, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে বাংলাদেশি কলোনি গড়ে উঠেছিল। একই রকমভাবে উত্তর 24 পরগনার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় এরকম ছোট ছোট বস্তি তৈরি হয়েছে। তারা যখন কোনো বাড়িতে ধরুন বিয়ে করে এলো, সেই বাড়ির জামাইয়ের লোকাল লেভেল থেকে লোকাল নেতা, পঞ্চায়েত এদেরকে ধরে সেখানকার যে বেসিক সরকারি নথিগুলো, যেমন আধার কার্ড, রেশন কার্ড, এইগুলো তারা বানিয়ে নিচ্ছে এবং এই কার্ডগুলো আসার পরে ধীরে ধীরে একটার পর একটা নথি তাদের হাতে চলে আসছে। 2025 সালের 28শে মার্চ অমিত শাহর একটা কোট করব। অমিত শাহ বলেছিলেন, जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। आप आधार कार्ड इश्यू करते हो, वो आधार कार्ड लेकर, वो वोटर कार्ड लेकर ये दिल्ली तक आते हैं। आप उनको आधार कार्ड इश्यू न करो, आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा। রানা রাউফ যেই সময়টা অ্যারেস্ট হলো, সে 2012 সাল থেকে ওয়েস্ট বেঙ্গলে আসছে। ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে তার কানেকশন 2012 সাল থেকে। সে 2012 সাল থেকে এখানে অপারেট করছে। এর মধ্যে 4 বার নেপাল যাতায়াত করেছে। তার সঙ্গে সে কত ইনফরমেশন যে এখনো অবধি বাইরে বের করে দিয়েছে, সেটা তার ইয়ত্তা নেই। এবং এর মধ্যে গৌরব ঠিকই বলেছো, যে কারণে বারবার অভিযোগ করা হতো দীর্ঘদিন ধরে, এই অভিযোগ যে পশ্চিমবঙ্গ হচ্ছে জঙ্গিদের সেফ হেভেন, নিরাপদ আশ্রয়। এবং এই অভিযোগটা করা হতো মূলত পশ্চিমবঙ্গের। প্রথম কথা তো জিওগ্রাফিটা বুঝতে হবে যে আমরা এমন একটি রাজ্যে থাকি যে রাজ্যের সঙ্গে প্রায় 2200 কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সীমান্ত, তার একটা বহু এলাকা, দীর্ঘ এলাকা, যেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। ফলে এখানে এই পোরাস বর্ডার যেটাকে বলে, সেখান দিয়ে জঙ্গিদের আনাগোনা বা অনুপ্রবেশকারীদের আনাগোনা, এটা একটা খুব সহজ রুট তাদের পক্ষে। এবং যে অভিযোগটা বারবার বিজেপি করে, সেটা হচ্ছে যে যেহেতু আগের যে 2 সরকার ছিল, সেই সরকার কড়া ছিল না এদের প্রতি বা এদের বিরুদ্ধে, সেই কারণে এটা সেফ হেভেন হিসেবে গড়ে উঠেছিল। না তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো, না তাদেরকে ধরার চেষ্টা করা হতো। এর ফলে তারা এখানে নিরাপদ আশ্রয় থাকতো, যতদিন ইচ্ছা থাকতো, তারপর যেখানে তাদের মিশন সেখানে চলে যেত। একদম। আমি এখানে মাননীয় সাদরাডির কথা উল্লেখ করব। মাননীয় সাদরাডিকে, মাননীয় কথাটি উল্লেখ করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা, আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সাদরাডির যখন আসাম পুলিশের এসটিএফ যখন সাদরাডিকে অ্যারেস্ট করে, তখন তথ্য তালাশ করে জানা যায় সাদরাডি একই সঙ্গে দুটি কেন্দ্রের ভোটার। সে সাদরাডি এবিটির জঙ্গি, আনসারুল বাংলা টিমের জঙ্গি, অন্যতম মোস্ট ওয়ান্টেড। আসাম পুলিশের তাকে হন্যে হয়ে খুঁজছিল। সে যখন ধরা পড়ল সাদরাডি, তখন জানা গেল তার হাতে কিন্তু ভারতের আধার, ভোটার সব কিছুই আছে। বাংলাদেশি কলোনি গড়ে উঠেছিল কাকদ্বীপে। সেখানেও যখন এসআইআর এর সময় গিয়ে আমাদের ক্যামেরা পৌঁছেছিল, তখন দেখা যায় যে রীতিমতো বসতি তৈরি হয়ে গেছে। তাদেরকে আমাদের সাংবাদিক যখন প্রশ্ন করেছিলেন যে আপনারা কি লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পান, তারা একদম অম্লান বদলে বলেছিলেন হ্যাঁ আমরা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাই, অন্যান্য বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা আমরা পাই। নতুন সরকার আসার পর যেটা হয়েছে, পশ্চিমবঙ্গের অনেক কিছু বদলেছে। তার মধ্যে একটা বদলেছে যে গভর্নমেন্টস অ্যাটিটিউড টুয়ার্ডস এক্সট্রিমিজম, বা এই অনুপ্রবেশকারী এবং অনুপ্রবেশ এই ধরনের ইস্যুতে সরকারের অবস্থান কতটা করা হয়েছে। যেমন সীমান্তের জমি সরকার প্রথম এসেই সিদ্ধান্ত নেয় যে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। ফলে এখন সীমান্তে বিএসএফ রয়েছে, কাঁটাতার দেওয়ার কাজ চলছে। এবং এছাড়াও আরো নানা ধরনের প্রশাসনিক সক্রিয়তা তৈরি হয়েছে বা গোয়েন্দা সংস্থার সক্রিয়তা তৈরি হয়েছে। কদিন আগে আমরা বর্ধমান থেকে দেখেছি যে হামিম মন্ডল নামে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, এবং সেই সূত্র ধরে একটা পুরো নেটওয়ার্ক ধরা হয়েছে। এখন এটাই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা দেশের জন্য, দেশের অখণ্ডতার জন্য, আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটির জন্য এটা কিন্তু অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই রন্ধ্রে রন্ধ্রে যারা ঢুকে রয়েছে, এদেরকে খুঁজে বের করা। রানা ইজাজকে জেরা এনআইএর, আইএসআই যোগ মেলায় তদন্তে যুক্ত হচ্ছে এবার এনআইএ। হাবড়া থেকে জালে জঙ্গি রৌফ রানা, আর তপসিয়া থেকে গ্রেফতার সঙ্গী ইজাজ। এবার রানা ইজাজকে জেরা এনআইএর, আইএসআই যোগ পাওয়ায় তদন্তে যুক্ত হচ্ছে এবার এনআইএ। হাবড়া থেকে জালে জঙ্গি রৌফ রানা,
আর তপসিয়া থেকে গ্রেফতার সঙ্গী ইজাজ। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, তাহলে রানা এবং ইজাজকে কি মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা এনআইএ? দেখো, একেবারে যে অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগে, আইএসআইর সঙ্গে যোগ রয়েছে এমনটাই কিন্তু স্পষ্ট হয়েছে যে রানার সঙ্গে সরাসরি আইএসআই যোগ রয়েছে। এই কারণেই কিন্তু এবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ এর যারা অফিসাররা রয়েছেন তারা এদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে, কারণ দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে সরাসরি তারা যুক্ত। তোমার মনে থাকবে হামিম মন্ডলকে গ্রেফতার করার দুদিন পরই হামিম মন্ডল এবং রুতির সরকারকে এনআইএ স্পেশাল টিমকে জিজ্ঞাসাবাদ করেছিল এসটিএফ অফিসে। এরকম ভাবেই কিন্তু, যেটা এখন পর্যন্ত এনআইএ সূত্রে জানতে পারছি, যে এবার কিন্তু রানা এবং মোহাম্মদ আফিজ দুজনকেই কিন্তু এনআইএ রাজিকাকে জিজ্ঞাসাবাদ করবে, কারণ গুপ্তচর বৃত্তি তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অর্থাৎ দেশ বিরোধী কার্যকলাপ কতদূর নেটওয়ার্ক বিস্তৃত। কারণ তোমাকে জানিয়ে রাখবো, এদের যারা সহযোগী তাদের বেশিরভাগ জনই কিন্তু এখনো নেপালে রয়েছে, আদতে তারা পাক নাগরিক। এরকম 3 থেকে 4 জনের নাম ইতিমধ্যে এসটিএফ অফিসারদের কাছে রয়েছে। সেক্ষেত্রে এদের র্যাকেট কতদূর বিস্তৃত, এদের মোটিভ কি ছিল, গোটা বিষয়টি জানার জন্য কিন্তু এনআইএ এর তরফ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ওকে। নেতাজি অসম্মানে কড়া রাজ্য, সোশ্যাল মিডিয়ায় অসম্মানজনক পোস্টে ব্যবস্থা, পুলিশকে খোলা হাত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ, ক্ষমা চেয়ে পোস্ট ডিলিট করলেও ছাড় নয়। আমরা পরিষ্কারভাবে আমাদের সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিক। আজকে উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছেন। আমি এনাদের দাবিকে সমর্থন করি এবং মূলত যারা এসছেন উত্তরবঙ্গের তারা সবাই রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক এবং সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করেন এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষ। এরা প্রত্যেকে চান যে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ কঠিন এবং কঠোর ব্যবস্থা নিক। যেখানে অভিযোগ আমরা পেয়েছি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে তার যে সিস্টেম আছে সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। যারা দুঃসাহস দেখিয়েছেন পরামর্শ দেব, একদিকে তো পুলিশকে আমি নির্দেশ দিলাম, অন্যদিকে বলবো যে তারা যে দুঃসাহস দেখিয়েছেন এই দুঃসাহস ভালো না এবং এটা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ ভালোভাবে নিচ্ছে না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে এবং ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে পুলিশ নিজেরাই সিদ্ধান্ত নেবে, ওখানে আমরা কোনোভাবে হস্তক্ষেপ করব না। তারা আইনে যা যা সেকশন আছে সেটার মধ্য দিয়ে করবেন। আমাদের সরকার, পুলিশ অবিলম্বে কঠোর এবং কঠিন ব্যবস্থা নেবে।